শুভময় দেখে নির্মলের হাত, পা এবং মুখ কোনো অজানা কারণে বিচ্ছিরিভাবে ফেটে গেছে। সেখান থেকে থালায় ঝরে পড়ছে গাঢ় লাল রক্ত। সেই দিয়েই সে ভাত মাখছে আর খাচ্ছে। চেবানোর সময় একটা অদ্ভুত কটমট শব্দ হচ্ছে মুখ থেকে। শুভময় ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করে, এই দাদা, দাদা, এটা তুই কি করছিস দাদা? তার উত্তরে নির্মলদা আগের মতো খোনা গলায় বলে ওঠে, নমস্কার শ্রোতারা, আমি সুদীপ গপ্প ল্যাডস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের দ্বিতীয় নিবেদন, বিক্রম ভৌমিকের কলমে একটি লোমহর্ষক ভৌতিক কাহিনী শিকড়। ভূত মানেই কিছু অলৌকিক, কিছু কালো জাদু এবং অনেকটা কল্পনার আশ্রয়। আমরা এই গল্পের মাধ্যমে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছি না, তাই আমরা চাই আমাদের শ্রোতারা এটাকে কল্পনা হিসাবেই গ্রহণ করুক। আজকের গল্প পাঠে সায়ন উপাধ্যায় এবং অন্যান্য চরিত্রে অভিষেক দে, সুদীপ চক্রবর্তী, শর্মিষ্ঠা চক্রবর্তী এবং সৌরভ গোস্বামী। আমাদের সাউন্ড ডিজাইন করেছে আবির মাইতি এবং পোস্টার ডিজাইন করেছে সুদীপ্ত সাহা। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি শিকড়। অনেকদিন পরে সবাই একটু সময় করে আড্ডা দিতে বসেছি। বিশ্বজিৎ, শানু, সুজয় এবং আমি। ছোটবেলা থেকেই আমরা সবাই একসঙ্গে। এখন অবশ্য কাজের চাপ আর সময়ের অভাবে নিয়মিত দেখা হয়ে ওঠে না। তবু একটা সময় ছিল যখন প্রায় রোজ সন্ধেটা আমরা আড্ডা দিয়ে কাটাতাম। বসে পড়লেই শুরু হতো নানা রকম গল্প, সঙ্গে চা, কফি, মুড়ি, আরো কত কি। বিষয়গুলো ছিল একেবারে আলাদা ধরনের। কখনো কোনো ঘটনা থেকে গল্প গিয়ে পৌঁছাতো বিজ্ঞানে, কখনো রাজনীতিতে, কখনো আবার ভূতের গল্পে। আমাদের আড্ডায় কোনো বিষয়ই বাদ যেত না। একসঙ্গে বসলে গল্পের দৌলতে গোটা পৃথিবী ঘুরে আসতাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই বললেই চলে। তাই অনেক কষ্ট করে 4 বার প্ল্যান ক্যান্সেল করার পর আজ অবশেষে সবার সময় মিলেছে। সেই জন্য মনটাও বেশ ভালো। কিছু সাধারণ কথা হওয়ার পর হঠাৎ করেই কথার মোড় ঘুরে গেল। শানু বলল, আজকে একটা ভূতের গল্প হোক নাকি? বুঝলাম আমি আজ ফেঁসে গেছি। ভূতের কথা উঠলেই সবার চোখ আমার দিকেই ঘুরে যায়। তার কারণ সবাই বলে আমি এক অসাধারণ গল্প বলি। অনেক অনুনয় বিনয়ের পরেও কোনো লাভ হলো না। আমাকে চেপে ধরাতে উপায় না পেয়ে আমি গল্প শুরু করলাম। এটাকে গল্প না বলে সত্যি ঘটনা বলাই ভালো। আমাদের বাড়ির ঠিক পিছনের দিকে একটু এগিয়ে বাঁ হাতে যে লম্বা জায়গাটা আছে, সেখানে আগে কিছু ভাড়া বাড়ি ছিল। পরপর সব ছোট ছোট ঘর। সেখানে তখন প্রায় 8টা পরিবার থাকত। বেশিরভাগই ছিল ভিন্ন জাতির। আর মনে হয় 2টো বাড়ি ছিল বাঙালিদের। সেই বাঙালি পরিবারগুলোর মধ্যে একটা ছিল শুভময়দের। ওদের বাড়ি লক্ষ্মীকান্তপুরে হলেও ওর বাবার কাজের সূত্রে ওরা এখানেই থাকত। শুভময়দের ছোট্ট পরিবার। শুভময়, ওর দাদা নির্মল, ওর মা কবিতা আর ওর বাবার রাজু। ঘটনাটা আসলে নির্মলকে নিয়ে। নির্মলদার বয়স তখন ওই 27-28 হবে। স্বভাবটা একটু পাগলাটে ধরনের হলেও শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই ছিল। নির্মলদা একটা শাড়ির দোকানে কাজ করত। দুপুরবেলা একবার খেতে আসতো বাড়িতে, তারপর সেই রাতে ফিরত দোকান বন্ধ করে। নিয়মিত নির্মলদা দুপুরে বাড়ি ফেরার সময় কিছু না কিছু বাজার করে বাইপাস হয়ে ফিরত। সেদিন মাছ কিনে ফেরার সময় বাইপাসের ধারে
জোড়া শিব মন্দির লাগোয়া পুকুরটায় হাত পা ধোয়ার জন্য সে দাঁড়ায়। আর সেখান থেকেই সব সমস্যার শুরু। দুপুরে তেমন বিশেষ কিছু হয়নি। রাতে ফিরে খেতে বসার পর থেকেই সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। খেতে বসে সকালে আনা মাছটা দেখতে না পেয়ে হঠাৎ করে সে তার মায়ের গলা চেপে ধরে এবং এক খনা গলায় বলে ওঠে, আমার শখের মাছটা কে খেয়েছিস? কে খেয়েছিস? কদিন পর একটু শান্তি দে, একটু মাছ খাবো ভেবেছিলাম, সেটাও সহ্য হলো না তোদের। নির্মলদার এইরকম রূপ দেখে ওর বাবা আর ভাই হতবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। মুহূর্তের মধ্যেই সংজ্ঞা ফেরে। অনেক কষ্টে তার হাত থেকে মায়ের গলা ছাড়ায়। সে তখন এতটাই উত্তেজিত ছিল যে মাটিতে পড়ে থাকা সকালের মাছের কাঁটা কুড়িয়ে নিয়ে ভাতের সঙ্গে খেতে শুরু করে। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। উপায় না পেয়ে পাড়ার কিছু লোক ডেকে এনে তাকে বিশ্বনাথ ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। লোকমুখে বিশ্বনাথ নামটা খুবই প্রচলিত ছিল। সন্ধ্যার পর তাকে আর দেখা যেত না। শোনা যেত যে সন্ধ্যার পরে যেদিন তিনি বেরোবেন সেদিন আর ফিরবেন না। বহু অলৌকিক শক্তিকে তিনি পরাস্ত করেছেন। আর শোনা যায় যে সে নাকি তার দুটো বউকে বশীকরণ করে রেখেছে। তার কাছে নিয়ে যাওয়া হলে বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতেই নির্মলদা অচৈতন্য হয়ে পড়ে যায়। পরে তাকে ধরে একটা জায়গায় বসানো হয়। তখনই ঘরের ভেতর থেকে এক গম্ভীর গলার স্বর শোনা যায়, ওকে ছোট চৌকিটাতে শুইয়ে রাখ, কাল ভোর হলে আমি দেখবো। সবাই একে অপরের মুখ চাইতে লাগলো আর ভাবতে লাগলো যদি আবার আগের মতো কিছু শুরু হয়। সেটাই আজ করতে পেরে কিনা জানি না, বিশ্বনাথের সেই গম্ভীর স্বর আবার শোনা গেল। আমার বাড়িতে আর কোনো সমস্যা হবে না, বাড়ির লোকেরা থাক, বাকিরা সবাই চলে যা যা। এই কথা শুনে অনেক লোক চলে গেছিল, তবে কিছু মানুষ থেকে গিয়েছিল তার মা বাবার সঙ্গে। পরের দিন ভোরে বিশ্বনাথ নির্মলদাকে দেখে ওর বাবা মায়ের উদ্দেশ্যে বললেন, কোনো এক পেতনির নজর পড়েছে ওর উপর। সবাই হাঁ করে তার দিকে তাকিয়ে থাকতে তিনি বলে উঠলেন, মাছ খেকো পেতনি জানিস না, এরা বেশিরভাগই জলাশয়ের ধারে থাকে। একটু চুপ করে বসে থেকে তিনি বলেছিলেন, নে, ওকে একটা মাদুলি দিলাম, 13 দিনের আগে খুলবি না। 14 দিনের মাথায় এক পুকুরের পাশে ওর জন্য কিছু খাবার দিয়ে আসবে। এই কদিন ঘরে কোনো রকম বাসি জামা কাপড় বা নোংরা কিছু তুলবি না। আর রোজ সকাল বিকেলে এই ধূপকাঠিগুলো চালাবি। নে, আর একটা কথা, এর উল্টো কিছু হলে আর আমার কাছে নিয়ে আসবি না, তখন আমার হাতেও আর কিছু থাকবে না, বুঝলি? এই সতর্কবাণী শুনে নির্মলের মা ওর হাতে মাদুরিটা বেঁধে দিয়েছিলেন। সঙ্গে কিছু মন্তব্রুত ধূপকাঠি নিয়ে বাড়ি ফিরে গেলেন। সেখান থেকে বাড়ি ফেরার পর তাকে দেখেছিলাম একদম স্বাভাবিক, তবে খুব চুপচাপ হয়ে গিয়েছিল। বাড়ির বাইরে আর বেরোতো না খুব একটা। এইভাবে 7-8 দিন তো সব ঠিকঠাকই কেটে গিয়েছিল, কিন্তু শুভময়ের একটা ভুলেই আবার ঝামেলা শুরু হয়ে গেল। সেদিন বিকেলবেলা শুভময় খেতে বসেছিল। ঠিক সেই সময় দুটো ঘর ছেড়ে পাশের ঘরে কোনো একটা বিষয় নিয়ে হঠাৎ ঝামেলা শুরু হয়। সে ভাত খাওয়া বন্ধ করে এঁটো হাতে সেখানে চলে যায়। শুভময়ের সেই সময় বিশ্বনাথের নিষেধাজ্ঞাগুলো মাথায় থাকে না এবং সে এঁটো হাত নিয়ে ঘরে ঢুকতেই দেখে নির্মলের একটা পা ভাতের থালার উপর রাখা। বাঁ হাত দিয়ে সে পাতের ভাত মাখছে আর খাচ্ছে। আরেকটু এগোতে শুভময় যে দৃশ্য দেখতে পায় তাতে ওর রক্ত হিম হয়ে যায়। শিরদাঁড়া থেকে নেমে আসে শীতল ঠান্ডা ভয়। শুভময় দেখে নির্মলের হাত, পা এবং মুখ কোনো অজানা কারণে বিচ্ছিরিভাবে ফেটে গেছে। সেখান থেকে থালায় ঝরে পড়ছে গাঢ় লাল রক্ত। সেই দিয়েই সে ভাত মাখছে আর খাচ্ছে।
চেবানোর সময় একটা অদ্ভুত কটমট শব্দ হচ্ছে মুখ থেকে। শুভময় ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করে, এই দাদা, দাদা এটা তুই কি করছিস দাদা? তার উত্তরে নির্মলদা আগের মতো খোনা গলায় বলে ওঠে, এই দৃশ্য দেখে শুভময় এতটাই ভয় পেয়ে যায় যে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে মাকে ডাকে। ঝামেলার ওখানে থাকা বেশ কিছু লোক তাদের সাথে এসেছিল। এসব দেখে তারাও ভয় পেয়ে যান। নির্মলের মুখ চোখ দেখেই বোঝা গিয়েছিল অবস্থা কতটা ভয়ঙ্কর। শুভময় দেখল ঘরের একধারে আয়নার কাঁচগুলো ভেঙে পড়ে আছে। নির্মলের মুখময় রক্তমাখা ভাত। কয়েকজন লোক এগিয়ে গিয়ে তাকে বিছানায় বসাতে যায়, কিন্তু নির্মলদার গায়ে এত জোর ছিল আমরা তা জানতাম না। এক ঝটকায় সে সবাইকে ফেলে দিয়েছিল। তারপর কাকিমার দিকে এগিয়ে যায়। সবাই বুঝতে পারে প্রায় ৬-৭ জন মিলে কোনোভাবে তাকে আটকায় এবং বিশ্বনাথ ওঝার কাছে নিয়ে যায়। কিভাবে তাকে সেখানে নিয়ে গিয়েছিল তা আমি আজ বলে বোঝাতে পারবো না। এই অবস্থা দেখে বিশ্বনাথ ওঝা নিজের ঘরে তাকে বসাতে বললেন, কিন্তু তখন নির্মলদাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। প্রথমেই তিনি লক্ষ্য করলেন যে মাদুলিটা দেওয়া হয়েছিল সেটা আর নেই, আর লাল সুতোটা পুড়ে গিয়ে গায়ে দাগ ফেলে কালো হয়ে গেছে। রাগ সামলাতে না পেরে তিনি বলে উঠলেন, মৃত্যু নাচছে ওর মাথায়। আমি কিছু করতে পারবো না বললাম না? আমার কাছে কেন নিয়ে এসেছিস? নিয়ে যাও। কাকিমা কান্নায় ভেঙে পড়ে বললেন, এমন কথা বলবেন না আপনি। আপনি যদি এমন কথা বলেন তাহলে আমার ছেলেটা যে মারা যাবে। বিশ্বনাথ ভারী গলায় বললেন, আমার আর কিছু করার নেই। যা ক্ষতি করার ও শালি করে দিয়েছে। আমি আগেই বলেছিলাম 14 দিন সাবধানে থাকতে পারলি না? সবাই তাকে শান্ত করার চেষ্টা করল, ক্ষমা চাইল, ছেলেটাকে বাঁচানোর জন্য অনুরোধ করল। অনেকক্ষণ পর তিনি একটু শান্ত হয়ে বললেন, দেখ, এখন আমি যতটা পারি চেষ্টা করব। কতটা পারবো জানি না, তবু চেষ্টা করব। এই বলে তিনি ঘরে ঢুকে নির্মলদাকে আসন দেখিয়ে বসতে বললেন। অবাক করার মতো ব্যাপার, নির্মলদা কোনো কথা না বাড়িয়ে, কোনো অস্বাভাবিক আচরণ না করেই চুপচাপ বসে পড়ল। তারপর বিশ্বনাথ নির্মলদার আসনের সামনে তার গুরু রামদুলালকে স্মরণ করে 7টি তারা চিহ্ন আঁকলেন। সেখানে মাটির গোলা রেখে তার ওপর কিছু জিনিস দিলেন, যার মধ্যে শুধু ঘিটাই সবাই চিনতে পেরেছিল। তারপর একপাশে মাটির হাঁড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে তার সঙ্গে একটি মাছ রেখে দিলেন। এরপর নির্মলদাকে জিজ্ঞেস করলেন, কোথায় থাকতিস তুই? নির্মলদা মাথা নিচু করে বসেছিল। তারপর বিশ্বনাথ আরো কিছু মন্ত্র পড়ে এক মুঠো জল ছিটিয়ে দিল নির্মলদার গায়ে। নির্মলদা চিল্লিয়ে উঠল। বিশ্বনাথ আবার জিজ্ঞেস করলেন, বল এবার তুই কোথায় থাকিস? কি চাস তুই বল? নির্মলদা কোনো উত্তেজনা ছাড়াই মাথা তুলে বিশ্বনাথের দিকে তাকিয়ে বলেছিল, আমাকে না বের করে দিবি, কিন্তু কাজ বার করবি কি করে? বিশ্বনাথ একটু জোর গলায় বলেছিলেন, তোকে বিশ্বনাথ ওঝা কথা দিচ্ছে। সত্যি কথা বললে তোকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দেবো। আমাকে মুক্তি দিবি? বেশ বেশ, কিন্তু এই ছেলে তো মুক্তি পাবে না। এই শুনে আবার নির্মলের গায়ে বিশ্বনাথ জল ছিটিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কেন রে শয়তান? কি ক্ষতি করেছে ও তোর? সঙ্গে সঙ্গে নির্মলদার চোখ দুটো কেমন জ্বলে উঠল। ঘরের ভেতরটা যেন কেমন ঠান্ডা হয়ে গেল। শিব মন্দিরের পুকুর থেকে মাছ নিয়ে আসছিল, সামলাতে পারিনি। ওর
সঙ্গে না, শান্তিতে কেউ খেতে দিল না, কিন্তু অনেকদিন পর মানুষের রক্ত দিয়ে ভাত খেলাম। কি স্বাদ! বিশ্বনাথ জিজ্ঞেস করলেন। কি খেতে ভালো লাগে তোর? মাছ? সে চিৎকার করে বলেছিল, মাছ 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 খাবো। খাবি খাবি বল বল খাবি? হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো। ওই হাড়িটা দেখতে পাচ্ছিস? ওটায় রাখা আছে তোর মাছ। যা নিয়ে খা। এই বলে সে উঠে যেতে চাইলে দেখা গেল সে একেবারেই নড়তে পারছে না। রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, খেতে দেবে না আমাকে? খেতে দেবে না? বিশ্বনাথ আদেশের ভঙ্গিতে বললেন, নির্মলকে স্তম্ভন করে রেখেছি। খেতে হলে তোকে গিয়ে খেতে হবে, আর খাওয়ার সময় প্রদীপটা নিভিয়ে খাবি। এই বলে হাঁড়ির মুখটা খুলে দিলেন। ভিতরে বিশাল বড় একটা মাছ দেখা গেল। মাছটা চোখে পড়তেই নির্মলদার চোখ আবার জ্বলে উঠল। ঠিক তখনই হঠাৎ প্রদীপটা নিভে গেল। সেই মুহূর্তে বিশ্বনাথ দ্রুত একটি বড় লাল সুতো দিয়ে হাঁড়িতে ঢাকনা দিয়ে মুখ আটকে মন্ত্র পড়তে পড়তে তাকে বেঁধে ফেলেছে। এখানে শানু হঠাৎ বলে উঠল, যাক বাবা, তাহলে বেঁচে ফিরেছে ছেলেটা। আমি হালকা মাথা নেড়ে বললাম, তোরা যেটা ভাবছিস সেটা কিন্তু নয়। শেষ রক্ষা কিন্তু আদেও হয়নি। সবাই হাঁ করে তাকিয়ে থাকায় আমি বলতে শুরু করলাম, নির্মলতা বাড়ি ফেরার পর আর কখনো সেই সমস্যায় পড়েনি। তবে প্রায়ই সে জ্বর আর প্রচণ্ড পেট ব্যথায় ভুগত। অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কিছুদিন ভালো থাকতো, তারপর আবার হঠাৎ শরীর খুব খারাপ হয়ে যেত। এমন অবস্থা যে গায়ে শুধু চামড়া লেগেছিল। ডাক্তাররাও কোনো কারণ খুঁজে না পাওয়ায় কাকিমা শেষ পর্যন্ত আবার বিশ্বনাথের কাছে যায়। তিনি বলেছিলেন, একে আর ফেরাতে পারবো না আমি। যে কদিন আছে ওর কাজেই থাক তোরা। অনেক কাকতি মিনতি করেও আর লাভ হয়নি। 2 দিন পরে খুব পেট ব্যথায় হসপিটালে যাওয়ার পথে মারা যায় নির্মলদা। পোস্টমর্টমে তার পেটের ভেতর থেকে শুধু 1 হাত সমান লম্বা শুকিয়ে যাওয়া গাছের শিকড় পাওয়া গিয়েছিল, এবং সেই শিকড়টায় ছিল একটি লাল সুতো বাঁধা। তো কেমন লাগলো আমাদের অরিজিনাল গল্প শিকড়? যদি ভালো লেগে থাকে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।